নিয়াজ ভাই, আপনার কাছে আমি বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মিডিয়া আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেইখানে সে নাক কি পুরাপুরিভাবে মাথায় গেলাচ্ছে একরকম দেখতে পাচ্ছি আমরা। যে তার প্রশাসন যদিও আমাদের এখানের বর্তমান যে সরকার আছে, তার পক্ষে সেরকম কিছু বলতিছে না। কিন্তু তাদের মিডিয়া দিয়ে আমরা আমেরিকার থেকে পাইছি বা ২য় বিশ্বযুদ্ধ থেকে একটা শিক্ষা আমরা পাইছি যে বিজ্ঞাপন দিয়েও মানুষকে যুদ্ধে নামানো যায়। তো ইন্ডিয়ার যে পত্রিকাগুলো সেখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে তারা বিভিন্ন আহ, অতীতের কিছু প্ল্যান তারা শেয়ার করতেছে, যেমন আমাদের বিডিআর হত্যার বিষয়টা তারা এখানে আনতেছে। আমি তারা একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি, আমরা যারা সেনাবাহিনীর বাহিরে আছি বা তাদের অ্যাকশন সম্পর্কে জানি না, আমরা ভাবি যে একটা দেশে একটা সেনাবাহিনী বা তাদের যখন কোনো স্পাই টিম কোনো অ্যাকশনে যায়, তাদের বের হওয়ার সেট আপ, সে একটা অ্যাকশনে গেছে, তার সেখান থেকে ব্যাকআপ করার ক্যাপাসিটি নাই, তার সেন্ট্রাল আর্মিকে সেখানে ইনভলভ হইতে হচ্ছে। এবং ইন্ডিয়ার সাথে যেমন আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়ার সাথে ২টা আন্দোলনে ছিলাম, আমরা টিপাই মুখবাদ এবং যশোর রোড আন্দোলনের সময়। ইন্ডিয়ার জনগণের সাথে কিন্তু আমরা একই রকম নিপীড়িত, কিন্তু ইন্ডিয়ার যে রাষ্ট্রটা সেটা বাংলাদেশের উপরে, তার অর্থনীতি আমাদের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু সে আমাদের রাজনীতির মধ্যে যখন ঢুকতেছে, কথা বলতেছে, তখন তার যে এই চিন্তাটা, যে আমাদের সেনাবাহিনীর মধ্যে তার যে দৃষ্টিভঙ্গি, আমাদের সীমান্তে যে হত্যাটা, এইটা আসলে কি তার স্ট্র্যাটেজি, তাকে সক্ষম প্রমাণ করে, নাকি আসলে তাকে আরো অক্ষম প্রমাণ করতেছে বাংলাদেশের সাথে এই ব্যবহারটা বর্তমান সিচুয়েশন? ইন্ডিয়া এবং পাকিস্তানের যে স্বাধীনতার বিষয়টা, সেটা নিয়ে তাদের লিডাররা, তাদের ইন্টেলেকচুয়ালরা, মেন স্ট্রিম, আমি সবাই কথা বলতেছি না, লিডার মানে আমি নেহেরু, জিন্নার কথা বলতেছি, গান্ধীর কথা বলতেছি, এবং মেন স্ট্রিম ইন্টেলেকচুয়াল অ্যাকাডেমিক্সরা ওই দুইটা দেশের মানুষকে মিথ্যাচার করছে। মিথ্যাচার করলে আপনার মধ্যে একটা ভয় থাকবে যেটা ফাঁস হয়ে যাবে। সো ওইটার এই যে ভারত বিভাগ এবং পাঞ্জাব বিভাগ, বিশেষ করে বাংলা বিভাগ আর পাঞ্জাব বিভাগ বিশেষ করে যেইভাবে করা হয়েছে, সেইটা এই এলাকার মানুষের জন্য এক মহা কষ্টের কারণ ছিল। তার মধ্যে পাঞ্জাবের মানুষদের যেটা সমস্যা হয়েছে, পাঞ্জাবের সাধারণ মানুষকে সেই মুহূর্তে বোঝানো যায় নাই যে তোমার পাঞ্জাবকে ভেঙে ফেলতেছে, তোমার ভাষা কৃষ্টিকে ধ্বংস করার একটা পরিকল্পনা। কারণ ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল বাংলার এবং পাঞ্জাবের লোকেরা, বিপ্লবী আন্দোলন বিশেষ করে। সো ওইটার একটা শাস্তি ছিল এটা আসলে, হ্যাঁ, কারণ ওরা থ্রেট মনে করতো এরা একসাথে থাকলে বিপদ হতে পারে। কিন্তু বাংলায় যেটা হইল, 47-এ পাকিস্তান হওয়ার পরে 48-এই কিন্তু বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ বলা শুরু করলো যে তুমি আমার মনে হয় শোষণ করবা, ভাষা দিয়ে শুরু করছো তুমি। তো এইটার কারণে এইখানে থ্রেটটা প্রমিনেন্ট হয়ে উঠল ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনের জন্য। এবং একটা সময় বাংলাদেশের মানুষ আন্দোলন করতে করতে পাকিস্তানদের বাইরে চলে গেল। এবং 71-এ যখন যুদ্ধ হয়, যুদ্ধে 3টা পক্ষ ছিল সরাসরি, একটা হচ্ছে বাংলাদেশের মানুষ, একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া। এর পিছিয়ে রাশিয়া, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চায়না, এরা যার যার ব্যাকআপে ছিল। বাট তা আমরা এই যুদ্ধের কথা যদি ধরি, যে যুদ্ধটা আসলে আমরা একটা যুদ্ধে নামছি, একটা খেলায় নামছি, কিংবা একটা গেমে নামছি, আমরা কিভাবে দেখব কে জিতলো কে হারলো? দেখব হচ্ছে আমরা 3 জনে যদি একটা খেলায় নামি, তাহলে আমাদের 3 জনের 3টা লক্ষ্য থাকবে। কার লক্ষ্য পূরণ হয়েছে? যার লক্ষ্য পূরণ হয়েছে সেই আসলে জিতছে, দেখে যাই মনে হোক। পাকিস্তানের লক্ষ্য ছিল বাংলাদেশ দখল করে রাখা, পুরাটা না হলে পূর্ব পাকিস্তান কিছু অংশ স্বাধীন হয়ে যাক, বাকিটা দখল রাখা। সো পাকিস্তান হারছে। ভারতের ডিক্লেয়ার্ড স্ট্র্যাটেজি ছিল, যেটা আপনি এই বইয়ের মধ্যে পাবেন এবং যেটা ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকে কোট করা হয়েছে, যে ভারতের প্রথম যখন তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গে বসে সিদ্ধান্ত হয় যুদ্ধের, সেইখানে বলে দেওয়া হয়েছে যে পূর্ব পাকিস্তানের একটা অংশ শুধু স্বাধীন করা হবে এবং সেইখানে বাংলাদেশ সরকারকে প্রতিষ্ঠা করবে, বাকি অংশে পাকিস্তানের কর্তৃত্ব থাকবে, যাতে পাকিস্তান কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে করতে ব্লিড টু ডেথ, রক্তক্ষরণের মধ্যে দিয়ে পাকিস্তানের মৃত্যু ঘটে। এবং অবভিয়াসলি বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র, সে সারা জীবন ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট থাকবে। এটা ছিল তাদের ডিক্লেয়ার্ড স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজি 13ই ডিসেম্বর পর্যন্ত মানেকশ করছে,
জ্যাকব যখন ঢাকায় আসতে সবাইকে বলতেছে, অর্ডার দিচ্ছে, তখন তার কলামগুলি ঢাকায় মুভ করতেছে না। হ্যাঁ, আটকায় বসে আছে এবং মানে সব বারবার বলতেছে সামনে কোনো রেজিস্ট্যান্স নাই, জাস্ট চলে গেলেই হবে, চায় না। তখন মানেক শয়ের গোয়েন্দারা তাকে একটা খবর এনে দেয় যে মানেক শকে, সরি, জ্যাকবের গোয়েন্দারা খবর এনে দেয় যে মানেক শ তাকে বাইপাস করে লোকাল কমান্ডারদেরকে অর্ডার দিয়েছে নট টু মুভ। তখন জ্যাকব আসলে হেলিকপ্টার নিয়ে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে তার লিখিত বই সারেন্ডার ঢাকা, এবং তার টিভিতে ইন্টারভিউ আছে যেখানে সে বলছে ঢাকায় এসে নেমে দেখছে ক্যান্টনমেন্ট ছাড়া পুরো ঢাকা দখল হয়ে গেছে মুক্তিবাহিনী। হ্যাঁ, তাহলে এই যে ঘটনার মধ্যে দিয়ে, আর বাংলাদেশের ডিক্লারেশন ছিল কি শেষ শত্রু এবং শেষ ইঞ্চি মাটি স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। তো 71-এর যুদ্ধের মধ্যে দিয়ে কারটা অ্যাচিভ হয়েছে? ভারতেরটা অ্যাচিভ হয় নাই, পাকিস্তানেরটা অ্যাচিভ হয়েছে, আমারটা অ্যাচিভ হয়েছে। সো যুদ্ধে আসলে আমি জিতছি, এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে দুইটা শক্তিশালী রাষ্ট্র অবাক হয়ে দেখছে কীভাবে এটা সম্ভব হয়েছে। তার মানে তারা থ্রেট ফিল করছে যে আজকে পাকিস্তান খাইছে, এরপরে অন্য কেউ খাবে মাইটটা। কারণ এই যে কৃত্রিমভাবে একটা সভ্যতাকে, আমি যে 7টা ম্যাপ দেখাইলাম, কোনোটাই তো এই ইস্ট পাকিস্তান, এই বাংলাদেশের কথা নাই। কারণ এটা তো কৃত্রিমভাবে তৈরি করা একটা রাষ্ট্র বাউন্ডারি। তাহলে ওদের সবসময় ভয় ছিল যে এই বাংলাদেশ থেকে আসলে ভারতে মানুষ উৎসাহ পাবে, তাতে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করুক আর না করুক, ভারতের মানুষের মধ্যে উৎসাহ দেখা দিবে, তারা ইন্সপায়ার হবে এই স্বাধীনতা যুদ্ধ দিয়ে, মানসিক নেতৃত্ব পাবে। এই কারণে ভারত রাষ্ট্রের জন্য জরুরি হয়েছে তার জনগণ যাতে ভারত রাষ্ট্রের নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশের পথে না হাঁটে, বাংলাদেশের বর্ডারে একটা কন্টিনিউয়াস কনফ্লিক্ট তৈরি করে ভারতের মানুষের মনস্তত্ত্বের মধ্যে বাংলাদেশকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত করা, যেটা তারা ব্যর্থ হয়েছে, এখনও হয়নি। তারা এখনও বাংলাদেশকে ভারতের জনগণের কাছে পাকিস্তান, চায়নার মতো শত্রু রাষ্ট্রে পরিণত করতে পারে নাই, এত চেষ্টা করেও। কিন্তু অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তা সে মনে করে বাংলাদেশ রাষ্ট্র তার জন্য একটা থ্রেট। এবং এটা আসলে রাষ্ট্রবিজ্ঞান বলে যে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। এটা যারা বলে তারা হয় বোঝে না, আর নাইলে ডিপ্লোমেসির জন্য বলে। ডিপ্লোমেসির জন্য বলা যায় রাষ্ট্র ভার্সেস রাষ্ট্র সবসময় শত্রু, অ্যালাই তৈরি হয়, দুই শত্রু মিলে তৃতীয় শত্রুকে, কমন শত্রুকে মারার জন্য, মোকাবেলা করার জন্য একসাথে হয়। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা জানে যে রাষ্ট্রে রাষ্ট্রে কোনোদিন বন্ধুত্ব হয় না, আর বর্ডারিং রাষ্ট্রে তো হয় না। হ্যাঁ, সো এটা কেন বলে? একটা হচ্ছে নির্বোধ লোকে বলে, আর একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি আপনি একটা রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র বলতে পারেন না, সেই জন্য বলে। এই কারণে, সো ওই কারণে আসলে বাংলাদেশের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারত রাষ্ট্রের, বিশেষ করে ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশে মানুষ এবং রাষ্ট্র একটা থ্রেট। কারণ যেই ভাবে স্বাধীন হয়েছে, যেই ফিলসফি নিয়ে স্বাধীন হয়েছে, সেইটা ভারতবর্ষ মানে ইন্ডিয়ান স্টেটের মানুষকে আসলে সত্যিকার স্বাধীনতার দিকে আগায় যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাকে উস্কাবে। আপনি যেটা বললেন সেটাকে আমি বলবো এইভাবে যে বর্তমানে ভারতের যে অবস্থা, এটা মূলত তার জনগণকে নিউরোলজিক্যাল ভাবে ডোমিনেট করে রাখার একটা চিন্তা। হ্যাঁ, মানে যেটা ভারত বাংলাদেশের জনগণ এবং এই ভূখণ্ডের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার দেখে ভয় পায় যে অন্য জাতি সত্তা যদি বাঙালির মতোই স্বাধীন সত্তা হয়ে ওঠে, তাহলে ভারত এবং পাকিস্তান ভেঙে যাবে। হ্যাঁ, অবশ্যই। কারণ ভারতের দেখেন আজকে ভারত চাঁদে গেছে, তারা একটা ড্রোন পাঠিয়েছে, ভারত অ্যাটম বোম বানাইছে, ভারত এয়ারক্রাফট ক্যারিয়ার বানায়, ভারত পৃথিবীর ওয়ান অফ দ্য টপ আইটি টেকনোলজির ধারক বাহক। কিন্তু ভারতের 60-70% লোক কি জীবনযাপন করে? ভারতের মতো একটা রাষ্ট্র এখনো বলে যে সে কাস্ট সিস্টেম মেনে চলে। আমি ভুলে গেছি কোন একটা রাজ্যের এইবার মুখ্যমন্ত্রী হয়েছে একটা লোয়ার কাস্টের লোক, তাকে স্পেশাল পূজা করতে হয়েছে শুদ্ধির জন্য। তাহলে এই ভারতবর্ষের মানুষ শুধুমাত্র ভারত রাষ্ট্রটা অদ্ভুত একটা রাষ্ট্র, সেখানে ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্যাপিটালিজম একসাথে হয়েছে, হয়ে অন্য অন্য ধর্মীয় জাতিগোষ্ঠীর উপর তো নিপীড়ন চালাচ্ছেই, যাদেরকে তারা হিন্দু বলতেছে তাদেরও লোয়ার কাস্টের উপর নিপীড়ন চালাচ্ছে। তাইলে ব্রাহ্মণ আর বৈশ্য কত পার্সেন্ট মানুষ?
1% 2%, হ্যাঁ 1% 2% লোক বাংলাদেশেরও 2% 3% লোক বাকি 97%-এর উপর নিপীড়ন চালাচ্ছে, কিন্তু তার কোনো নৈতিক ভিত্তি নেই। কিন্তু ভারতের তাদের নৈতিক ভিত্তি আছে। আপনি আজকে বাংলাদেশের সালমান রহমান কিংবা যে কোনো বড় লোকের সামনে গিয়ে তাকে একটা খারাপ কথা বলতে পারেন, সে অন্যায় করলে বলতে পারেন, কিন্তু ভারতের একজন সাধারণ মানুষ, একজন ব্রাহ্মণ পুঁজিপতি পলিটিশিয়ানের সামনে গিয়ে এটা বলতে পারবে না। তাকে ধর্মীয় ইয়ে দিয়ে, সামাজিক অনুশাসন দিয়ে কন্ট্রোল করা হবে। অর্থাৎ তার এই যে শোষণের পক্ষে একটা নৈতিক ব্যবস্থা দাঁড় করাইছে তারা। এটার থেকে ভারত মানে ইন্ডিয়ার মানুষের মুক্তি চায়, এবং সেইখানে পাকিস্তান তো উদাহরণ হইতে পারে না। বাংলাদেশ তাদের উদাহরণ। হ্যাঁ, বাংলাদেশে ওরা বলবে হ্যাঁ ওইখানে অন্যায় হচ্ছে, কিন্তু যারা অন্যায়কারী তাদের কোনো নৈতিক ভিত্তি নেই, তারা খারাপই। সে ব্রাহ্মণও না, সে কিছুই না, তাকে থাপ্পড় মারা যায়। তাকে যদি থাপ্পড় মেরে বসি আমি মঞ্চে উঠে, দেশের লোক আমাকে বাহবা দিবে, কিন্তু ও যদি একটা ব্রাহ্মণকে একটা শূদ্রকে থাপ্পড় মেরে বসে, হ্যাঁ, ওর বাসায় গেলে ওকে পিটাবে, ওর গ্রামে ফেরত গেলে ওর পুরোহিত ওকে আগুনে পুড়ে মারবে। বাংলাদেশ সম্পর্কে ভারতের এই স্ট্র্যাটেজি মূলত ভারতের নিজের ভয় থেকে করা। এটা হচ্ছে জলাতঙ্ক রোগ। কুকুরের জলাতঙ্ক রোগ হলে ও যে কামড়ায়, এটা আসলে নার্ভাস ব্রেকডাউন থেকে ও আউট অফ ফিয়ার সবাইকে শত্রু মনে করতে থাকে, কামড়তে বসে। ভারতের জলাতঙ্ক রোগের থেকে সে আসলে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য। ধন্যবাদ।